হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্রোনাস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আমি তোমাদের ইকোনমিক্সের এডুকেটর। আজ আমরা ডিসকাস করব খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেটির নাম ফাইন্যান্সিয়াল মার্কেট। তো সেই ফাইন্যান্সিয়াল মার্কেট পড়ার আগে আমাদের আলোচনা করতে হবে যে সেই ফাইন্যান্সিয়াল মার্কেটের সঙ্গেই বা আমাদের ব্যাংকিং সিস্টেমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি চ্যাপ্টার, যার নাম মানি বা অর্থ। তো এই অর্থ সম্পর্কে আমাদের প্রথমত আলোচনা করতে হবে। শুধুমাত্র তাই নয়, অর্থের যে সমস্ত মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্ট গুলো আমরা ডিসকাস করব, এবং তার পরবর্তী সময় আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে আলোচনা করব। শুধুমাত্র তাই নয়, আমরা কিন্তু ডেফিনেটলি চ্যাপ্টারের শেষের দিকে যে জিনিস বা যে দুটো চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করলাম, সেই দুটো চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস কিন্তু থাকছে। তো সেগুলো অতি অবশ্যই সকলকে ভালোভাবে অ্যাটেম্প্ট করতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস উইদাউট ফার্দার এনি ডিলে। আশা করছি আমার ভয়েস এবং আমাদের যে নোট বা পিপিটি, সেটা তোমাদের কাছে ভালোভাবে শো করছে। তো চলো শুরু করা যাক। আমরা আমরা গতদিন ব্যাংকিং সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা গতদিন ব্যাংকিং সম্পর্কে আলোচনা করেছিলাম যে ভারতবর্ষে ব্যাংক ব্যবস্থাটা ঠিক এক্স্যাক্টলি কেমন, তাই না? তো সেই ব্যাংকিং তো আলোচনা করেছি। তো সেই ব্যাংকিং এর সঙ্গে রিলেটেড যে চ্যাপ্টার, সেটা হলো মানি। তো এই মানি বা অর্থ বলতে কি বোঝায়, এটা আলোচনা করব। এছাড়া তারপর আমাদের এই যে মানির যে মেজারমেন্ট, এই মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করব। পরীক্ষাতে আসে কিন্তু এই মেজারমেন্ট থেকে। ঠিক, তারপরে থাকছে আমাদের মানি রিলেটেড মানি মাল্টিপ্লায়ার, এটাও আমাদের পরীক্ষাতে আসে। মানি মাল্টিপ্লায়ার, ক্লিয়ার। এবং তারপর আসে আমরা আলোচনা করব ব্ল্যাক মানি। এগুলো আমরা আলোচনা করলাম মানি সম্পর্কে। ঠিক, তো চলো শুরু করা যাক। মানি বা যাকে বলা হচ্ছে অর্থ। দেখো, মানি মানে আমাদের ভারতবর্ষের যদি কথা বলা হয়, আমরা রুপিকে জানি, তাই না? রুপিকে জানি। তার মানে আমরা এই যে রুপি, এই রুপি আমরা কখন ইউজ করে থাকি? এই রুপি আমরা ইউজ করে থাকি যখন আমরা কোনো একটা দ্রব্য পারচেজ করছি, পারচেজ সাম গুডস অ্যান্ড সার্ভিসেস। অলওয়েজ মনে রাখবে, ইকোনমিতে কিন্তু শুধুমাত্র গুডস হয় না, গুডস অ্যান্ড সার্ভিসেস হয়। ঠিক আছে? তো এই যে রুপি, সেই রুপি আমরা কখন আমরা কি করে ইউজ করে থাকি? যখন আমরা কোনো জিনিস পারচেজ করি, বা সেটা গুডস হতে পারে, সেটা সার্ভিসেস হতে পারে, মানে সেবা। আমরা যখন হসপিটালে যাই, আমরা যখন কোনো নার্সিং হোমে যাই, তো যখন আমাদের ফার্স্ট এড করে, তো তখন এই ফার্স্ট এড করার সময় আমাদের ফার্স্ট এড করার পর আমাদের কি করে একটা পেমেন্ট নেয়, তাই না? তো সেটা সেটা কি, তো রুপি। তো তার মানে, এবং যখন আমরা কোনো দ্রব্যকে দ্রব্যকে কিনি, সেই সময় আমাদের এটা কি করতে হয়, একটা বলতে পারো কারেন্সি দিতে হয়, বা একটা আমাদের একটা অ্যামাউন্ট পে করতে হয়। তো সেটাই হচ্ছে আমাদের মানি। তার মানে আমরা বলতেই পারি ভেরি ইজিলি, এই যে মানি, সেই মানি কিন্তু একটা মিডিয়াম হিসেবে কাজ করে, তাই না? মানি কি হিসেবে কাজ করে? একটি মিডিয়াম হিসেবে কাজ করে। মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানি কি হিসেবে কাজ করে? মানি মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করে। শুধুমাত্র কিন্তু তাই নয়, মানির এই মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এটা হলো আমাদের ইউজ না আমাদের ফাংশন নাম্বার ওয়ান। তো ঠিক একই রকম ভাবে মানির আরেকটা ফাংশন কিন্তু হলো স্টোর অফ ভ্যালু। মানির আরেকটা ফাংশন কি? আরেকটা ফাংশন হয়ে যাচ্ছে স্টোর অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালু বলতে কি বোঝায়? আমরা মানি কি শুধু কনজিউম করতে ইউজ করি? আমরা মানিকে সেভ করি না? আমরা তো মানিকে সেভও করতে পারি, আমরা তো সেভিংসও করি। তো সেভিংস আমরা কি করি? টাকাই করি। এছাড়া এবং সেই টাকা দিয়ে আমরা বিভিন্ন রকমের যে অ্যাসেট কিনি, সেই অ্যাসেট গুলোকে সেভ করে থাকি, তাই তো? তো মিডিয়াম অফ এক্সচেঞ্জ হতে পারে, স্টোর অফ ভ্যালু হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে পারি যে স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট। স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট। স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট বলতে এই মিডিয়াম অফ এক্সচেঞ্জ বোঝা গেছে সকলের, স্টোর অফ ভ্যালু বোঝা গেছে সকলের। ঠিক আছে? এবং যদি আমরা স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট সম্পর্কে বলি, এটা কি? এটা হয়ে যাচ্ছে, ধরো
মানে আমরা এটা যদি বলি, ধরো যে স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট বলতে আমরা যখন কোনো কিছু ভাড়া হিসেবে দিয়ে থাকি, যখন আমরা কোনো রেন্ট পে করে থাকি, ঠিক আছে, তো সেই রেন্ট পেটা ডেফিনেটলি আমার হয়ে অন্য কেউ করবে না, আমার ওপরে যেহেতু চার্জ করা হচ্ছে সে আমাকেই পে করতে হচ্ছে। তো এই যে আমাকে আলটিমেটলি পে করতে হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট। তো তার মানে মানির যদি ফাংশনের কথা বলা হয়, তাহলে মানির ফাংশন হিসেবে মনে রাখবে একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মিডিয়াম অফ এক্সচেঞ্জ, স্টোর অফ ভ্যালু, এবং 3 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট। এই তিনটে হলো মানির ফাংশন। তো তার মানে আমরা যদি মানির প্রপার ডেফিনেশন দেখি, তার মানে দেখতে পারবে যে মানি কি বলেছে, মানি ইজ এনিথিং, মানি ইজ এনিথিং দ্যাট ইজ প্রোক্লেমড বাই ল as a medium of exchange such as paper coins, পেপার মানে পেপার নোটস অ্যান্ড কয়েন্স। আমরা যে সমস্ত পারচেস করি সেই সময় আমরা কি পে করি, মানে হয় আমরা মুদ্রা মানে কয়েন্স এর মাধ্যমে পে করে থাকি, আদারওয়াইজ আমরা টাকার মাধ্যমে পে করে থাকি, মানে 10 টাকা 20 টাকা 50 টাকা এগুলোর মাধ্যমে পে করে থাকি, তাই না? তো এই যে আমরা নোটস অ্যান্ড কয়েন্স কে বলবো মানে বলি, তো এই নোটস অ্যান্ড কয়েন্স কে আমরা কিন্তু বলে থাকি ইটস আ ফিয়াট মানি। নোটস অ্যান্ড কয়েন্স কে আমরা কি বলে থাকি, নোটস অ্যান্ড কয়েন্স কে আমরা ফিয়াট মানি বলে থাকি। যেটি ফিয়াট মানি কেন, তার কারণ এটি কিন্তু কে আমাদের ইস্যু করে, এটি ইস্যু করে থাকে অবশ্যই আমাদের গভর্নমেন্ট অর কোন মানে আমাদের সেন্ট্রাল অথরিটি। ক্লিয়ার হয়েছে? তার মানে অথরিটি, গভর্নমেন্টের অথরিটি বা অর্ডার ছাড়া যে মানি আমাদের কি করা হবে না, যে মানি আমাদের মার্কেটে ছাড়া হবে না, সেটাকে কিন্তু একদমই আমরা ফিয়াট মানি বলে থাকি না। যেগুলোতে আমরা, যেগুলো গভর্নমেন্টের দ্বারা মানে বলতে পারবো যে নির্দেশমূলক ভাবে যেটি আমাদের মার্কেটে সার্কুলেট করা হয়েছে, সেটিকে আমরা বলে থাকি মানি। ক্লিয়ার? তো সকলে মনে রাখবে এই যে মানি, মানি কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। মানি কি, মানি হলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, মানি হলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। ক্লিয়ার হয়েছে? এবং এই যে মানি থেকেই আসছে কি, মানি থেকেই আসছে মানি সাপ্লাই, মানি থেকেই কি আসছে, মানি থেকেই আসছে মানি সাপ্লাই। তো এই মানি সাপ্লাই জিনিসটা আমরা পড়ছি, তার আগে আমরা ফিয়াট মানি সম্পর্কে একটু জেনে নিই। তো ফিয়াট মানি বলতে কি বোঝায়, ফিয়াট মানি বলতে আমরা এক্ষুনি বললাম যে অল কারেন্সি নোটস অ্যান্ড কয়েন্স আর ফিয়াট মানি, মানে যে সমস্ত কয়েন্স বা যে সমস্ত নোটস আমাদের গভর্নমেন্টের দ্বারা, গভর্নমেন্টের দ্বারা বাই গভর্নমেন্ট, গভর্নমেন্টের দ্বারা মানে বাই গভর্নমেন্ট, এটিকে মানে গভর্নমেন্ট এটিকে কি করে থাকছে, গভর্নমেন্ট এটিকে ইস্যু করছে, গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্ট ইস্যু করছে, সেইটাকে আমরা কিন্তু বলে থাকি আমাদের ফিয়াট মানি। এবং ইস্যু করার পর সেটা কোথায় যাচ্ছে, ইস্যু করার পর সেটা সার্কুলেট হচ্ছে, ইস্যু করার পর কি হচ্ছে, ইস্যু করার পর সার্কুলেট হচ্ছে। তার মানে আমরা বলতেই পারি, তার মানে তার মানে আমরা বলতেই পারি যে ফিয়াট মানি বলতে কি বোঝাচ্ছে, যে দ্য মানি which doesn't have any intrinsic value is called fiat money, যার একটা ভ্যালু রয়েছে, যার একটা মূল্য রয়েছে, ঠিক আছে, সেইটাকে আমরা কিন্তু বলে থাকি ফিয়াট মানি। ইন্ট্রিনসিক ভ্যালু বলা যেতে পারে বা এটাকে ফেস ভ্যালুও বলা যেতে পারে, মানে একটা তার ভ্যালু রয়েছে, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে ফিয়াট মানি। ঠিক আছে? যখন আমাদের দেশে মানি ছিল না, তখন আমাদের তখন কিভাবে এক্সচেঞ্জ করা হতো, তখন এক্সচেঞ্জ করা হতো বার্টার সিস্টেমের মাধ্যমে। তখন মানে কি করা হতো, তখন বার্টার সিস্টেমের মাধ্যমে আমাদের দ্রব্য সামগ্রী এক্সচেঞ্জ করা হতো, দ্রব্য সামগ্রী কি করা হতো, এক্সচেঞ্জ করা হতো। কিভাবে এক্সচেঞ্জ করা হতো, এক্সচেঞ্জ অফ গুডস। মানে আমি যদি বলি যে 1 কেজি রাইস ইকুয়ালস টু
2 কেজি পালস, 1 কেজি রাইস ইকুয়ালস টু 2 কেজি পালস। এই যে আমরা এক্সচেঞ্জটা করছি, এই এক্সচেঞ্জটাকে বলা হচ্ছে বার্টার সিস্টেম, মানে দ্রব্যের সঙ্গে দ্রব্য বিনিময় হচ্ছে। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো এর পরবর্তী পার্টে আমরা বলতে পারি যে মানির যে সমস্ত আমাদের সাপ্লাই রয়েছে, তো মানি সাপ্লাইটা কি? মানি সাপ্লাইটা কিন্তু হলো একটি স্টক কনসেপ্ট। মানি সাপ্লাই কি? মানি সাপ্লাই হলো কিন্তু একটি স্টক কনসেপ্ট। মানি সাপ্লাই সম্পর্কে আলোচনা করব, তো তার আগে বলে রাখি মানি সাপ্লাই হলো একটি স্টক কনসেপ্ট, যেটি একটি পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে, যেটি একটি পার্টিকুলার একটি পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে কতটা সার্কুলেট করা হয়েছে, কতটা সাপ্লাই দেওয়া হয়েছে, সেইটাকে বোঝানো হচ্ছে, সেইটাকে বলে থাকে। ক্লিয়ার হয়েছে? সেটাকেই বলা হচ্ছে মানি। ওকে, তো দেখো এই মানির সঙ্গে রিলেটেড আমাদের ডিপোজিট, বিভিন্ন রকমের ডিপোজিটস হয়, আমরা ব্যাংকিং এ পড়েছি। মানে আমরা যখনই কোনো ব্যাংকিং সার্ভিসের কাছে যাই, মানে ব্যাংকিং সার্ভিসের মানে ব্যাংকিং এর জন্য সার্ভিস নিয়ে থাকি, ব্যাংকিং এর জন্য সার্ভিস নিয়ে থাকি, তখনই আমরা ডিপোজিটস এই নামটা অনেকবার শুনেছি, তাই না? যে ডিপোজিট মানে কি? টাকা জমা দেওয়া, তাই না? ডিপোজিট মানে টাকা জমা দেওয়া। এবং উইথড্রল, এবং উইথড্রল মানে কি? উইথড্রল মানে হলো টাকা তোলা। উইথড্রল মানে কি? উইথড্রল মানে হলো টাকা, টাকা তোলা। ঠিক, কিন্তু এখানে ডিপোজিট মানে কি বোঝানো হচ্ছে? এখানে ডিপোজিট মানে বোঝানো হচ্ছে, এখানে ডিপোজিট মানে বোঝানো হচ্ছে কি? যেখানে 3 রকমের ক্যাটাগরিজ থাকে, তো সেই ডিপোজিটের মধ্যে আমাদের কি কি ডিপোজিট হতে পারে? প্রথম ডিপোজিট হচ্ছে ইটস আ কারেন্ট ডিপোজিট। প্রথম যে ডিপোজিট, সেই প্রথম ডিপোজিটটা কি? প্রথম ডিপোজিটটা হচ্ছে আমাদের মানে আমাদের ফার্স্ট যে টাইপ, সেই ফার্স্ট টাইপটা হলো কারেন্ট ডিপোজিট, বা যাকে বলা হয়ে থাকছে চলতি আমানত। কারেন্ট ডিপোজিট বা চলতি আমানত এটাকে বলা হয়ে থাকছে। সো পাবলিক ডিপোজিটস হেল্ড বাই ব্যাংক ক্যান বি, public deposits held by bank can be roughly divided into 3 categories like কারেন্ট ডিপোজিট। শুধুমাত্র তাই নয়, কারেন্ট ডিপোজিটের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রয়েছে ফিক্সড ডিপোজিট, রয়েছে আমাদের সেভিংস ডিপোজিট। ক্লিয়ার? এগুলোও আমরা কিন্তু আলোচনা করব, এগুলোও আমরা এক এক করে আলোচনা করব। তো তার আগে প্রথমে আমরা কারেন্ট ডিপোজিটটাকে দেখে নিই। কারেন্ট ডিপোজিট মানে কারেন্ট শব্দটা থেকে বুঝতে পারছো যেটা বর্তমান, মানে যেটা চলতি, যেখানে মানে মনে রাখবে সকল এভরিওয়ান, যে যে ডিপোজিটে কোনো রকমের ইন্টারেস্ট থাকছে না, যে ডিপোজিটে কোনো রকমের ইন্টারেস্ট থাকে না, নো ইন্টারেস্ট অন দিস টাইপ অফ ডিপোজিট, এবং যেই ডিপোজিটে বা যেই অ্যাকাউন্ট থেকে, যে ডিপোজিটে বা যে অ্যাকাউন্ট থেকে যখন খুশি চাহিদা মাত্রই আমরা টাকা তুলতে পারি, সেইটাকে বলা হচ্ছে কারেন্ট ডিপোজিট। তো আমরা কারেন্ট ডিপোজিটকে বলতে মানে কারেন্ট ডিপোজিট থেকে বলছি যে যখন খুশি আমরা টাকা তুলতে পারি, তাই না? মানে আমাদের যখন দরকার আমরা তখন টাকা তুলি, যখন দরকার তখন টাকাটা তুলি। খুব ভালো কথা। তো সেই জন্য কারেন্ট ডিপোজিটকে কিন্তু বলা হয়ে থাকে ডিমান্ড ডিপোজিট। সেই জন্য কি বলা হচ্ছে? কারেন্ট ডিপোজিটকে বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। ক্লিয়ার হয়েছে? সো অ্যাজ ইট ক্যান বি উইথড্রন অনলি অন ডিমান্ড, মানে আমাদের যখন দরকার, যখন চাহিদা, সেই সময় আমরা টাকাটা কিন্তু তুলতে পারবো। এবং মনে রাখবে সকলে যে কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট, এই কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টটা কিন্তু আমাদের কি বলছে? কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টটা কিন্তু তো এই যে কারেন্ট ডিপোজিটের পর মানে আমাদের কারেন্ট ডিপোজিটটা মেনলি কিন্তু আমরা বলে থাকি যে এই ডিপোজিট অ্যাকাউন্টটা কিন্তু থাকছে স্পেসিফিক্যালি বিজনেসম্যানদের। কাদের থাকে? থাকে সমস্ত বিজনেসম্যানদের। ঠিক আছে, মানে যারা ব্যবসা বাণিজ্য করে, যারা ব্যবসা বাণিজ্য করছে, তাদের কাছে কিন্তু এই আমাদের কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট থাকে। কেন? তার কারণ এখানে লামসাম অ্যামাউন্ট থাকে। ক্লিয়ার? এবং সেই টাকা কিন্তু তারা চেকের মাধ্যমে উইথড্র করতে পারে, তারা কিন্তু চেকের মাধ্যমে ওখানে উইথড্র করতে পারে। তাহলে যদি পয়েন্টের কথা বলা হয়, এখানে ডিমান্ড ডিপোজিট থাকছে কারণ চাহিদা মাত্র টাকা তোলা যায়, এখানে কোনো ইন্টারেস্ট থাকছে না, চেকের মাধ্যমে টাকা তোলা যাচ্ছে। এবং সব থেকে মেন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে এই ডিপোজিট, এই কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টে কোনো লিমিটেশন থাকে না, কোনো নো লিমিটেশনস, আমাদের কোনো এখানে কিন্তু লিমিটেশনস থাকে না।
সো নো লিমিটেশন। ওকে, এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আমাদের কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টের সঙ্গে চলে আসছে। পরবর্তী পার্ট রয়েছে টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এটাকে আবার কিন্তু টাইম ডিপোজিটও বলা হয়ে থাকে। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা টাইম ডিপোজিটও কিন্তু বলে থাকি। সো টার্ম ডিপোজিট বা টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট, যাকে বলা হচ্ছে স্থায়ী আমানত, যেটা বুঝতেই পারছো, যেটা কিনা একটা টাইমের উপর রেসপেক্টে মানে টাইমের উপর বেস করে রয়েছে। সাপোজ ধরো আমি আমার কাছে মানে আমার কাছে 10,000 রুপিস রয়েছে। তো এই যে 10,000 রুপিসটা রয়েছে, এই 10,000 রুপিসটা কি করলাম, আমি ফিক্সড করে দিলাম। এই 10,000 রুপিসটা আমি ফিক্সড করলাম কত বছরের জন্য? ফিক্সড করলাম ফর 10 ইয়ার্স। 10 ইয়ার্স এর জন্য আমি ফিক্সড করলাম। ক্লিয়ার? তো এই যে 10 বছরের জন্য ফিক্সড করলাম কেন, তার কারণ আমি জানি যে এই ফিক্সড ডিপোজিটের কিন্তু আমাদের একটা হাই ইন্টারেস্ট থাকে। কি থাকছে? একটা হাই রেট অফ ইন্টারেস্ট কিন্তু থাকে। তো এই যেহেতু হাই ইন্টারেস্ট থাকছে, তাহলে এই 10,000 রুপিস ডেফিনেটলি আমার 10 বছর পর কত টাকায় পরিণত হবে? ডেফিনেটলি আমি সাপোজ বলি এটা আমাদের 1 লাখ টাকায় পরিণত হবে। সাপোজ বলছি 1 লক্ষ টাকায় পরিণত হবে। ঠিক আছে, কনভার্ট হয়ে যাবে, কারণ মানে ইন্টারেস্ট জমা পড়বে। তো এই যে 10 বছরের কথা বলা হচ্ছে, এই 10 বছর কিন্তু আমরা এই যে এফডি মানে ফিক্সড ডিপোজিট, এটা কিন্তু আর ব্রেক করতে পারবো না। এটা কিন্তু কি করতে পারবো না? সো নো ব্রেক, কোনো রকমের ব্রেক করতে পারবো না। যদি ইনকেস ব্রেক করি, যদি ইনকেস ব্রেক করি, তাহলে ব্রেক করলে কি হয়ে যাবে? ব্রেক করলে আমার মানে আমার একটা কি কাটবে? একটা পেনাল্টি কাটবে। ব্রেক করলে কি কাটবে? একটা পেনাল্টি কাটবে। তো এই যে পেনাল্টি যে কাটবে, এইটাকেই আমরা ব্যাংকিং এর ভাষায় কি বলেছিলাম? এটাকেই আমরা ব্যাংকিং এর ভাষায় বলেছিলাম না মার্জিন রিকোয়ারমেন্ট। এটাকে আমরা বলেছিলাম না মার্জিন রিকোয়ারমেন্ট। মনে পড়ছে কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টে আরবিআই এর? তো এই যে মার্জিন রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, মানে একটা পেনাল্টি চার্জ করছে। ঠিক আছে? তো মানে সাপোজ ধরো মানে আমার 5 ইয়ার্স হয়ে গেল, 5 বছর হলো। 5 ইয়ার্স পর আমার টাকার খুব দরকার। কেন দরকার? তার কারণ আমার ফাইনান্সিয়াল ক্রাইসিস হয়েছে। আমার কি হয়েছে? ফাইনান্সিয়াল ক্রাইসিস হয়েছে। তো এই যখনই ফাইনান্সিয়াল ক্রাইসিসটা হয়েছে, আমার তখনই কিছু করার নেই, আমার যে একটাই মাত্র এফডি রয়েছে, আমাকে এফডিটা ব্রেক করতে হবে। সো ব্রেক দ্য এফডি, ব্রেক দ্য এফডি। তো যখনই আমি এফডিটাকে ব্রেক করলাম, আমি দেখলাম যে আমার 5 বছরে হয়েছে 50,000 রুপিস। ঠিক আছে, 5 বছরে হয়েছে 50,000 রুপিস। এটা 1 লাখ হয়নি, 10 বছর হলে 1 লাখ হতো। কিন্তু আমার মানে 50,000টাকে আমি পুরো পাবো? একদমই নয়। আমি যেহেতু মাঝখানে ভেঙে দিয়েছি, 10 বছর হওয়ার কথা সেখানে আমি 5 ইয়ার্সে ভেঙে দিয়েছি, সেই জন্য এই 50,000 রুপিসটা ভেঙে মানে আমি নেবো, কিন্তু 50,000 টাকা আমি পাবো না। সেই জায়গায় আমি ধরো সাপোজ পেলাম 45,000। আমি কত পেলাম? আমি পেলাম 45,000। ওকে, 45,000 আমি পেলাম। কেন? তার কারণ এই রিমেনিং যে 5,000 রুপিস, এই 5,000 রুপিসটা গেল কোথা, কিসের জন্য গেল? পেনাল্টি চার্জ। ওকে, সেই জন্য বলা হয় যে এই আমাদের ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট, এটা মেড ফর দ্য ফিক্সড পিরিয়ড, একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য করা হয়। অ্যান্ড দ্য মানি ক্যানট বি উইথড্রন বিফোর দ্য ডিউ ডেট। ডিউ ডেটের আগে মানি যদি আমরা তোমার উইথড্র করতে পারি না। যদি উইথড্র করি, তাহলে আমাদের পেনাল্টি চার্জ কাটে। ক্লিয়ার? তো এই এফডি এর সঙ্গে আরো একটা কিন্তু একই রকমের রয়ে থাকে, সেটা হয়ে যাচ্ছে রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। ঠিক আছে? কি থাকে? থাকে রিকারিং ডিপোজিট। রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট মানে যাকে আমরা সকলে কি জানি? আরডি বলে জানি। তাই তো? যাকে আমরা সকলে আরডি বলে জানি। এটা তো হচ্ছে আমাদের ফিক্সড ডিপোজিট। তাই তো? ফিক্সড ডিপোজিট এফডি। তো আরডিও জানি। আরডিটা কি? আরডিটা হলো মানে অনেকটাই ফিক্সড ডিপোজিটের মতন, মানে একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকে। একটা স্পেসিফিক একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকছে, তাই না? তো এই স্পেসিফিক টাইম পিরিয়ডের পর আমি টাকাটা উইথড্র করতে পারবো। আমি আমি কি করব? উইথড্র করতে পারবো। কিন্তু আমরা যেমন ফিক্সড ডিপোজিটের সময়
মানে প্রথমেই টাকাটা জমা দিয়ে দিচ্ছিলাম, তারপরে আমাকে আর কোনো টাকা দিতে হচ্ছিল না। কিন্তু এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে কিন্তু আমাদের কি করতে হবে, মান্থলি মান্থলি আমাকে টাকাটা জমা দিতে হবে, কম কম করে। ঠিক আছে, মান্থলি মান্থলি আমাকে টাকা জমা দিতে হবে। এটাই হচ্ছে রেকারিং ডিপোজিট আর ফিক্সড ডিপোজিটের মধ্যে ডিফারেন্স। বাট বাকি সবটাই সেম। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক একই রকম ভাবে ঠিক একই রকম ভাবে আমরা যখন সেভিংস ডিপোজিট পড়ছি, মানে খুব ইজিলি এটা মনে রাখতে হবে যে সেভিংস ডিপোজিটটা কি, সেভিং ডিপোজিট হয়ে যাচ্ছে যে আমাদের সকলের কাছেই রয়েছে যে অ্যাকাউন্ট, আমাদের সকলের কাছেই যেটা রয়েছে, মানে আমাদের সকলের কাছে যে যে ডিপোজিট অ্যাকাউন্টটা রয়েছে, তাই না? মানে আমরা কি করি, টাকা জমা রাখি। কিন্তু এইটাও কিন্তু আমাদের চাহিদা মতো টাকা তোলা যায়, আমরা যখন খুশি টাকা তুলতে পারি। কিন্তু এখানে একটা আমাদের কি লিমিট কি রয়েছে, এখানে একটা লিমিটেশন রয়েছে। কিসের লিমিটেশন? লিমিটেশনটা হচ্ছে অ্যাকাউন্টে আমাদের কিছু মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। অ্যাকাউন্টে কি রাখতে হবে? অ্যাকাউন্টে একটা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। Okay, so this deposit has some features of current deposit and some features of fixed deposit। মানে এখানে আমাদের কারেন্ট ডিপোজিট এবং ফিক্সড ডিপোজিটের একটা কম্বিনেশন বলতে পারো। অ্যান্ড সাম ইন্টারেস্ট ইজ ফাউন্ড অন সেভিংস ডিপোজিট। সেভিং ডিপোজিটের ইন্টারেস্ট আছে, বাট সেটা এফডির মতো অতটা নয়, যখন আমরা খুশি টাকা তুলতে পারি। কিন্তু অল মানি ক্যানট বি উইথড্রন অ্যাট অল, মানে আমরা পুরো টাকা একসঙ্গে তুলতে পারি না, একটা মিনিমাম ব্যালেন্স আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে হবে। ঠিক আছে, এটাই হলো একমাত্র রেস্ট্রিকশন। ক্লিয়ার? এই হলো আমাদের তিন রকমের ডিপোজিটস অ্যাকাউন্ট। এই ডিপোজিটস অ্যাকাউন্টগুলো আস্তে আস্তে আমাদের লাগবে। তো আমরা মানি সাপ্লাই পড়েছি, তো মানি সাপ্লাইয়ের কিছু মেজারমেন্ট রয়েছে। কি রয়েছে? মানি সাপ্লাইয়ের কিছু মেজারমেন্ট রয়েছে। তো এই মানি সাপ্লাইয়ের মেজারমেন্ট বলতে মানে বেসিক্যালি কি বোঝানো হচ্ছে, মানি সাপ্লাইয়ের মোট কনসেপ্ট হলো মোট 5 রকমের। কি কি? একটা হলো M0, একটা M1, একটা M2, একটা M3, একটা M4। মোট 5 রকমের আমাদের মানি সাপ্লাইয়ের কনসেপ্ট কিন্তু রয়েছে। ওকে, তো M0 বলতে আমরা কি মানে কি বুঝতে পারি? M0 বলতে আমরা বুঝতে পারি ইটস আ রিজার্ভ মানি। M0 বলতে আমরা কি বুঝি? M0 বলতে আমরা বুঝি ইটস আ রিজার্ভ মানি। ওকে, M0 বলতে আমরা কি বুঝি? M0 বলতে আমরা বুঝি ইটস আ রিজার্ভ মানি। মানে মনে রাখবে সকলে, এই যে সমস্ত ইকুয়েশনস গুলো দেখছো, এই ইকুয়েশনস গুলো থেকে কিন্তু পরীক্ষায় আমাদের রীতিমতো প্রশ্ন চলে আসে। মানে মানে এই ইকুয়েশনটা ডাইরেক্ট তুলে দেয়। শুধুমাত্র এই ইকুয়েশন নয়, এখানে আমাদের মোট 5টা ইকুয়েশন রয়েছে, 5 রকমের মানিটারি মানে মানি সাপ্লাই মেজারমেন্ট। যেমন প্রথমে থাকছে M0। M0 বলতে কি? রিজার্ভ মানি। রিজার্ভ মানি মানে M0 যেখানে আমাদের মোট 3 রকমের ফ্যাক্টর পড়ছে। কি কি? একটা হলো কারেন্সি ইন সার্কুলেশন, একটা হলো ব্যাংকার্স ডিপোজিট উইথ দ্য আরবিআই, এবং আরেকটা পড়ছে আদার ডিপোজিটস উইথ দ্য আরবিআই। তাহলে কি কি বললাম? একটা হলো কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই, এবং আদার ডিপোজিট উইথ আরবিআই। দেখো, আমাদের এই যে মানি সাপ্লাই, এই মানি সাপ্লাইয়ের মানে মানি সাপ্লাইটা কে করে থাকে? ডেফিনেটলি মানি সাপ্লাইয়ের একচ্ছত্র অধিকার রয়েছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। তো আরবিআই এর কাছে কি রয়েছে? আরবিআই এর কাছে একটা মনোপলি পাওয়ার রয়েছে, আমরা গত দিনের ক্লাসে ডিসকাস করেছি। একটা মনোপলি পাওয়ার রয়েছে। কিসের মনোপলি পাওয়ার? মনোপলি পাওয়ারটা হচ্ছে টু ইস্যু কারেন্সি নোট। মনোপলি পাওয়ারটা হচ্ছে টু ইস্যু কারেন্সি নোট। কারেন্সি নোটটাকে কি করতে হবে? ইস্যু করতে হবে, তাই না? তো সেই জন্য আরবিআই টাকাটা তৈরি করে কি নিজের কাছে রেখে দেবে নাকি? তা তো করবে না। সে কি করবে? সে মার্কেটে স্প্রেড করে দেবে, মার্কেটে ছেড়ে দেবে। তো সেই জন্য এখানে বলা হয়েছে, দেখো, কারেন্সি ইন সার্কুলেশন, মানে মানিটাকে সার্কুলেট করা হয়েছে। তো মানিটাকে সার্কুলেট করা হয়েছে, খুব ভালো কথা। এই পোর্শনটা আমাদের থাকছে। শুধুমাত্র তাই নয়, থাকছে ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই, মানে আরবিআই। মানে আমরা যেমন দেখেছিলাম আগের দিনের ক্লাসে কমার্শিয়াল ব্যাংকস, তাই না? এছাড়া আর অন্যান্য ব্যাংকস। তো এই কমার্শিয়াল ব্যাংকরা কি করছে? তাদের একটা ডিপোজিট, তাদের একটা ডিপোজিটস রাখছে কোথায়? তাদের একটা ডিপোজিট রাখছে, ঠিক আছে, তাদের একটা ডিপোজিট রাখছে কোথায়? ডিপোজিট রাখছে আরবিআই এর কাছে।
তো এইটা কি, এটাকেই বলা হচ্ছে ব্যাংকার্স ডিপোজিট। ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই। এবং লাস্টলি যেটা রয়েছে আদার ডিপোজিটস উইথ আরবিআই, এটা মানে কি, এই ব্যাংকার্স ডিপোজিট বাদ দিয়ে আদার্স যে সমস্ত ডিপোজিটস হয়, সেটা যেমন আমাদের আমাদের আউটসাইড অফ দ্য কান্ট্রি থেকে চলে আসতে পারে, বা আউটসাইডের অন্যান্য কোনো অর্গানাইজেশনের টাকা হতে পারে, যারা আমাদের সেন্ট্রাল ব্যাংক, আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে বা সেন্ট্রাল ব্যাংকের ভেতরে টাকা ডিপোজিট করে রাখছে, সেইটাকে বলা হচ্ছে আদার ডিপোজিট উইথ আরবিআই। তাহলে M0 ইজ ইকুয়ালস টু রিজার্ভ মানি। M0 ইকুয়ালস টু রিজার্ভ মানি, যেখানে আমাদের বলা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংকার্স ডিপোজিটস উইথ আরবিআই এবং আদার ডিপোজিটস উইথ আরবিআই। এই ইকুয়েশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সকলকে মনে রাখতে হবে। ক্লিয়ার? M0 হলো, M0 কে কিন্তু আমরা কি বলছি, M0 কে আমরা রিজার্ভ মানি বলছি। নেক্সট আমরা মুভ করছি M1। M1 কে বলা হচ্ছে ন্যারো মানি। M1 কে কি বলা হচ্ছে, M1 কে বলা হয় ন্যারো মানি। কেন? তার কারণ এই কনসেপ্টটাতে ছোট মানে ছোট মতো কনসেপ্ট, সেই জন্য বলা হচ্ছে ন্যারো মানি। তো এখানে আমাদের কি 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 রকমের এই ন্যারো মানিতে আমাদের কি কি রকমের জিনিস পড়ছে। এই ন্যারো মানিতে আমাদের পড়ছে কারেন্সি উইথ দ্য পাবলিক। ন্যারো মানিতে আমাদের কি কি পড়ছে, ন্যারো মানিতে আমাদের পড়ছে কারেন্সি উইথ দ্য পাবলিক। মানে দেখো, আমাদের পাবলিকদের মধ্যে সার্কুলেট করা হলো কারেন্সি, তাই না? কারেন্সি সার্কুলেট করা হলো, কিন্তু সেটা তো সার্কুলেট করা হলো, সার্কুলেট করা মানে যে প্রতিটা মানুষের কাছে মানে আমাদের কারেন্সি পৌঁছবে তা কিন্তু মানে সেটা কি, সেইটাকে বোঝানো হবে আমাদের M1 এর মধ্যে, যেখানে প্রতিটা পাবলিকদের কাছে কতটা কারেন্সি রয়েছে সেইটাকে। তো সেই জন্য বলা হয়েছে যে কারেন্সি উইথ দ্য পাবলিক, সেই জন্য বলা হয়েছে কারেন্সি উইথ দ্য পাবলিক। নেক্সট থাকছে ডিমান্ড ডিপোজিটস উইথ দ্য ব্যাংকিং সিস্টেম। থাকছে ডিমান্ড ডিপোজিটস উইথ দ্য ব্যাংকিং সিস্টেম, মানে ব্যাংকিং সিস্টেমের মধ্যে যে ডিমান্ড ডিপোজিট থাকছে, আমরা কিছুক্ষণ আগে বললাম ডিমান্ড ডিপোজিট কিন্তু আমাদের কারেন্ট অ্যাকাউন্টকেও বলা যেতে পারে, মানে কারেন্ট অ্যাকাউন্টকেও বলা যেতে পারে, বা মানে কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্টকে বলা যেতে পারে, বা সেভিংস ডিপোজিট অ্যাকাউন্টকে কিন্তু বলা যেতে পারে ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট, দুটোকেই বলা যেতে পারে। ঠিক আছে? তো ব্যাংকিং সিস্টেমে কতটা ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে সেইটাও কিন্তু আমরা বলতে পারি এই আমাদের ন্যারো মানি বা M1 এর মধ্যে। শুধুমাত্র তাই নয়, সঙ্গে থাকছে কিন্তু আদার ডিপোজিটস, মানে আমরা M0 তে যেটা কনসিডার করেছি আউটসাইডের সমস্ত যে কারেন্সিস, সেই আউটসাইডের সমস্ত ডিপোজিটস গুলো যেগুলো আরবিআই এর মধ্যে আমাদের করা হয়েছে, সেই ডিপোজিটস গুলোকেও কিন্তু আমরা আদার ডিপোজিটস হিসেবে কনসিডার করে থাকি, এবং সেটাও কিন্তু এই M1 বা ন্যারো মানির মধ্যে কনসিডার করা হয়েছে। সো মনে রাখবে সকলে, এই M1 টা ভীষণ ইম্পর্টেন্ট। M1 কে বলা হচ্ছে কি ন্যারো মানি, কারণ এর কনসেপ্টটা হচ্ছে ছোট কনসেপ্ট। ঠিক আছে? নাও M2। M2 তে কি বলা হয়েছে দেখো, M2 তে বলা হয়েছে এই M1। M2 তে বলা হয়েছে এই M1, মানে M1 বলতে এই M1 এর মধ্যে পুরো জিনিসটা, M1 এর বলতে এই পুরো জিনিসটা, তার সঙ্গে এক্সট্রা অ্যাড হচ্ছে সেভিংস ডিপোজিটস উইথ দ্য পোস্ট অফিস সেভিংস ব্যাংক। বোঝা গেছে? তাহলে M2 এর মধ্যে আমাদের কি কি পড়ছে, M1 প্লাস সেভিংস ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাংক, সেভিংস ডিপোজিটস উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাংক, এটা কিন্তু পড়ছে। তাহলে M1 ইকুয়ালস টু ন্যারো মানি, যেখানে কারেন্সি উইথ দ্য পাবলিক পড়ছে, ডিমান্ড ডিপোজিটস উইথ দ্য ব্যাংকিং সিস্টেম পড়ছে, এবং আদার ডিপোজিটস উইথ দ্য আরবিআই পড়ছে। শুধুমাত্র তাই নয়, M2 এর মধ্যে পড়ছে M1 বলতে এই পুরো জিনিসটা, M1 বলতে এই পুরো জিনিসটা থাকছে। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে থাকছে আমাদের M2 এর মধ্যে হচ্ছে এই M1 প্লাস সেভিংস ডিপোজিট উইথ দ্য পোস্ট অফিস সেভিং, মানে পোস্ট অফিস সেভিংস ব্যাংক, যেখানে আমরা দেখো M1 এও না কনসিডার করেছি, না M0 তে কনসিডার করেছি পোস্ট অফিসের ব্যাপারটা, কিন্তু সেটা আমরা M2 তে সর্বপ্রথম কনসিডার করলাম, যেখানে সমস্ত পোস্ট অফিস সেভিংস ব্যাংকে শুধুমাত্র সেভিংস ডিপোজিটটাকে ইনক্লুড করতে হবে। ওকে, প্লাস তার সঙ্গে থাকছে M1। ডান, বোঝা গেছে? নাও মুভ অন টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ M3। M3 কে বলা হচ্ছে ব্রড মানি। M3 কি বলা হচ্ছে, M3 কে বলা হচ্ছে ব্রড মানি। এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মানে মানি সাপ্লাই মেজারমেন্ট বা কনসেপ্ট বলা যেতে পারে, বলা হচ্ছে ব্রড মানি। সো ব্রড মানি বলা হয় M3 কে, এবং এই M3 এর মধ্যে রয়েছে M1 প্লাস টাইম ডিপোজিট উইথ ব্যাংকিং সিস্টেম। এটাকে ব্রড মানি কেন বলা হয়, তার কারণ এটা ব্রডার কনসেপ্ট, ভালো করে দেখো। তার কারণ আমরা এখানে M1 কনসিডার করেছি। M1 এর মধ্যে রয়েছে কারেন্সি উইথ দ্য পাবলিক, মানে পাবলিকদের কাছে কত কারেন্সি রয়েছে, তার সঙ্গে ছিল ডিমান্ড ডিপোজিট মানে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট,
দেখেছো, কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট দু রকমের অ্যাকাউন্ট পড়ে গেল কিন্তু, প্লাস তার সঙ্গে পড়ে যাচ্ছে আদার আদার ডিপোজিটস উইথ আরবিআই, তার সঙ্গে পড়ছে টাইম ডিপোজিট, মানে যাকে বলা হচ্ছে এফডি। তার মানে এই M3 এর মধ্যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট পড়ছে, আমাদের সেভিংস অ্যাকাউন্ট পড়ছে, আমাদের এফডিও পড়ে গেল। ঠিক আছে, তো এই তিন রকমের জিনিসই পড়ে যাচ্ছে, কারেন্সি উইথ দ্য পাবলিক পড়ছে, আদার ডিপোজিটস পড়ছে, তো এই সব কিছু মিলিয়ে আমাদের এটাকে বলা হচ্ছে ব্রড মানি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রচুরবার এসেছে, 2021-এর মেন্সের পরীক্ষাতে আলোচনা করেছে, এটা কিন্তু মেন্সের পরীক্ষারও প্রশ্ন। ঠিক, চলে আসো পরবর্তী পার্ট, দ্যাট ইজ M4। M4 এ কি বলা হয়েছে? M4 এ বলা হয়েছে যে M3 মানে M3 পুরো জিনিসটা, এই পুরো কনসেপ্টটা, তার সঙ্গে থাকছে অল ডিপোজিটস, তার সঙ্গে থাকছে অল ডিপোজিটস উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাংক এক্সক্লুডিং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, all deposits with post office savings bank excluding national savings certificate। মানে এই যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটটা কাদের দেওয়া হয়ে থাকে? ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটটা যা যে সমস্ত সেভিংস অ্যাকাউন্টের দেওয়া নেই সেই সমস্ত অ্যাকাউন্টকে এখানে এক্সক্লুড করা হবে। এটা মানে সেগুলো ব্যতীত, মানে সেগুলোকে বাদ দিয়ে পোস্ট অফিসে আরো যে সমস্ত ডিপোজিটস রয়েছে সেই সমস্ত ডিপোজিটসকে কনসিডার করা হচ্ছে M4 এর মধ্যে। সো M3 প্লাস অল ডিপোজিটস উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাংক ইজ ইকুয়ালস টু M4। তো এই হলো আমাদের 5 রকমের মানি সাপ্লাইয়ের কনসেপ্ট বা মানি সাপ্লাইয়ের মেজারমেন্ট, যেগুলো আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাও ডেটা অন M0, ডেটা ডেটা অন M0, আমাদের M0-র উপর যে ডেটা সেটা পাবলিশ কে করে? সেটা পাবলিশ করে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। M0-র উপর যে ডেটা সেটাকে পাবলিশ কে করে? আরবিআই করে থাকে, এবং সেটা পাবলিশ করা হচ্ছে কবে? উইকলি বেসিসে, মানে সাপ্তাহিকভাবে। অন্যদিকে আমরা M1 পড়েছি, M3 পড়েছি। M1 মানে ন্যারো এবং M3 মানে ব্রড। M1 মানে ন্যারো, M3 মানে ব্রড। তো এই M1 এবং M3 এই দুটোই কিন্তু আমাদের আরবিআই পাবলিশ করছে, কিন্তু এটা পাবলিশ করা হচ্ছে ফোর্টনাইটলি বেসিসে। ফোর্টনাইটলি মানে মানে আমাদের বলতে পারো যে পাক্ষিক ভিত্তিতে, মানে 14 দিনের বেসিসে। বোঝা গেছে? তো এই জিনিসটাকে মনে রাখতে হবে। নাও আমাদের মানি মাল্টিপ্লায়ার খুব গুরুত্বপূর্ণ। মানি মাল্টিপ্লায়ারটা কেন গুরুত্বপূর্ণ এবং কেন এটা ইম্পর্টেন্ট এবং কেন এটা আমাদের ইজি লাগবে, তার কারণ আমরা এক্ষুনি যে ব্রড মানি পড়লাম মানে M3, এবং আমরা যে রিজার্ভ মানি পড়লাম দ্যাট ইজ M0, তাই না? তো এই M3 এবং M0-র মধ্যে যে রেশিও, M3 এবং M0-র মধ্যে যে রেশিও, এই রেশিওটাকে বলা হচ্ছে আমাদের মানি মাল্টিপ্লায়ার। সো মানি মাল্টিপ্লায়ার ইজ ইকুয়ালস টু M3 and M0। যদি বলা হয়ে থাকে আমাদের মানি মাল্টিপ্লায়ারটাকে আমি MM বললাম, এই MM এর সঙ্গে আমাদের কিন্তু M3 রয়েছে ডাইরেক্টলি রিলেশনশিপ, মানে যদি আমাদের M3 বাড়ে তাহলে আমাদের MM বাড়বে। ঠিক আছে, MM বাড়বে, MM মানে মানি মাল্টিপ্লায়ার বাড়বে। ক্লিয়ার? এন্ড যদি আমাদের M3 কমে তাহলে আমাদের মানি মাল্টিপ্লায়ারটাও কমবে। ওকে, অন্যদিকে আমরা মানি মাল্টিপ্লায়ার ইজ ইকুয়ালস টু যদি বলি আমাদের 1/M0, তাহলে M0 যখন আমাদের বাড়ছে তখন আমাদের এটা পুরোটা কমছে, অন্যদিকে M0 যখন আমাদের কমছে তখন এটা আমাদের বাড়ছে। তাহলে এই M মানি মাল্টিপ্লায়ারের সঙ্গে ব্রড মানির রয়েছে ডাইরেক্ট রিলেশনশিপ, ডাইরেক্ট রিলেশনশিপ। অন্যদিকে এই আমাদের রিজার্ভ মানির সঙ্গে রয়েছে কি? রয়েছে ইনভার্স রিলেশনশিপ। ওকে, সো এনি স্টেপ টু ইনক্রিজ M3 improves the money supply, এখানে দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? নেক্সট পার্ট, দ্যাট ইজ রয়েছে আমাদের ব্ল্যাক মানি। রয়েছে কি? রয়েছে ব্ল্যাক মানি। হোয়াট ইজ ব্ল্যাক মানি? সিম্পল, ব্ল্যাক মানি মানে যারা ট্যাক্স ইভেশন, যারা ট্যাক্স ইভেড করে, যারা ইনকাম ট্যাক্স রিটার্নকে মানে আমাদের ডিসক্লোজ করে ইনকাম ট্যাক্স রিটার্নে তাদের আয়টা, তার মানে সেই আয়টাকে বা সেই মানিটাকে বলা হচ্ছে ব্ল্যাক মানি। সো ব্ল্যাক মানি হলো ইট ইজ দ্য মানি দ্যাট দ্য আর্নড বাই ইভেডিং ট্যাক্সেস, মানে ট্যাক্স ইভেড করা মানে কর ফাঁকি দেওয়া, is not accounted for or not disclosed in income tax return, মানে ইনকাম ট্যাক্স রিটার্নের আওতার মধ্যে ডিসক্লোজ করছে না বা কাউন্ট মানে করা হচ্ছে না
কি করে করা হচ্ছে না, ট্যাক্স ইভেড করে অ্যাকাউন্ট করা হচ্ছে, মানে আর এটা করা হচ্ছে না। তো সেই মানিটাকে বলা হচ্ছে ব্ল্যাক মানি। সো দিস আনডিসক্লোজড ইনকাম ইজ দেয়ারফর কল্ড ব্ল্যাক মানি, অ্যান্ড ব্ল্যাক মানি ডাজন্ট কন্ট্রিবিউট টু দ্য গ্রোথ অফ দ্য ইকোনমি। আমাদের মনে রাখবে সকলে যে ইকোনমিক্যাল গ্রোথের জন্য ব্ল্যাক মানি কিন্তু একটা বলতে পারো যে একটা থ্রেড, আমাদের ন্যাশনাল ইনকাম মানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি, এটা কিন্তু একটা থ্রেড। ক্লিয়ার? এটা হচ্ছে একটা আমাদের হুমকি বলা যেতে পারে। ব্ল্যাক মানি কিন্তু আমাদের সমাজের জন্য একদমই ভালো না, স্পেসিফিক্যালি ইকোনমিক্যাল গ্রোথের জন্য তো ভালোই নয়। তো এটাকেই বলা হচ্ছে ব্ল্যাক মানি। তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নাও মুভ অন টু দ্য নেক্সট সেগমেন্ট, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল মার্কেটস। খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। দেখো সকলে কিন্তু আমি যেটা মানে বলছি কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, তারপর ভেতরে জিনিস মানে যে কন্টেন্টটা রয়েছে সেটা তোমরা পড়ে নিও। আগে প্রথমত কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, দ্যাটস ইট। যদি কনসেপশন ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা ইজিলি হয়ে যাবে। এবং মনে রাখবে সকলে এই চ্যাপ্টার থেকে খুব একটা বেশি যে প্রশ্ন আসে তা কিন্তু নয়, এখান থেকে মাত্র মানে 2-3টে হার্ডলি 4টে প্রশ্ন আসে, তো আবার ফ্ল্যাট প্রশ্ন আসে, সেরকম কোনো চাপের বা টাফ কোশ্চেন কিন্তু আসে না। ঠিক আছে? তাহলে তার জন্য কি করতে হবে, কনসেপ্টটাকে বুঝতে হবে। দেখো এই যে ফাইন্যান্সিয়াল মার্কেট দেখছি, মানে যাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট, মানে যাকে আমরা কি বলে থাকি, যাকে আমরা বলে থাকছি আর্থিক বাজার। যাকে আমরা কি বলি, যাকে আমরা বলে থাকি আর্থিক বাজার। ওকে, আর্থিক বাজার। তো এই আর্থিক বাজারকে কিন্তু দুটো ভাগে ডিভাইড করা হয়, একটা মানি মার্কেট এবং আর একটা হলো ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট মানে কি, যাকে বলা হচ্ছে মুদ্রার বাজার, এবং ক্যাপিটাল মার্কেট মানে কি, যাকে বলা হচ্ছে মূলধনী বাজার। ওকে, তো এই ফাইন্যান্সিয়াল মার্কেটটা আমরা কিন্তু ডিল করব। সকলে মনে রাখবে, এখানে একটা তোমাদের বলে রাখি, পরীক্ষা এটা প্রচুর বার দিয়েছে, বারংবার আসে। মানি মার্কেটের রেগুলেটর, মানি মার্কেটের রেগুলেটর কাকে বলা হয়? মানি মার্কেটের রেগুলেটর বলা হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে। অন্যদিকে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর কাকে বলা হয়? অন্যদিকে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর বলা হয়ে থাকে সেবিকে। ওকে, সেবিকে বলা হয় ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর। এটা এখনই বলে দিলাম, সকলে মনে রাখবে। চলো মুভ করা যাক। দেখো ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে আমরা কি বুঝি, যে বাজারে ঋণের সংস্থান করা হয়, অর্থাৎ ঋণ দেওয়া নেওয়া করা হয়, সেই বাজারকে আমরা আর্থিক বাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট বলে থাকি। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে, যে বাজারে ঋণের সংস্থান করা হয় অর্থাৎ ঋণ দেওয়া নেওয়া হয়ে থাকে, সেই বাজারকে আর্থিক বাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট বলা হয়। আর্থিক বাজারে বিভিন্ন রকমের পরিসম্পদ এবং অর্থ মানে আমাদের অর্থপত্র, সেটা যেমন আমাদের কারেন্সি বা মুদ্রা হতে পারে, আমানত হতে পারে, বিল হতে পারে, শেয়ার হতে পারে, বন্ড হতে পারে, এই সমস্ত জিনিসপত্রগুলো কেনা বেচা করা হয়ে থাকে। সো এই ফাইন্যান্সিয়াল মার্কেটকে আমরা দুটো ভাগে ডিভাইড করতে পারি, একটা হলো মানি মার্কেট এবং আরেকটা হলো আমাদের ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট মানে মুদ্রার বাজার, ক্যাপিটাল মার্কেট মানে হলো মূলধনের বাজার বা মূলধনী বাজার। তো এই দুটোর ডিফারেন্সটা কিভাবে হয়েছে? এই দুটো ডিফারেন্স হয়েছে বেসড অন টাইম পিরিয়ড। এই দুটোর ডিফারেন্সটা কিভাবে হয়েছে, মানে ডিভিশনটা কিভাবে হয়েছে, বেসড অন দ্য পিরিয়ড অফ টাইম, বেসড অন দ্য পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম বলতে আমরা সকলে জানি যে আমাদের মোটামুটি দু রকমের টাইম পিরিয়ড থাকে, একটা হলো শর্ট টার্ম, মানে স্বল্প মেয়াদী সময়, এবং আরেকটা হলো লং টার্ম, তাই না? শর্ট টার্ম এবং লং টার্ম। কিন্তু এই শর্ট টার্ম এবং লং টার্মের মাঝে একটা মিডিয়াম টার্ম বলেও জিনিস হয়, তো মনে রাখবে এই যে শর্ট টার্ম, এই শর্ট টার্মের বেসিসে যে ডিভিশনটা হয়
সেইটাকে বলা হচ্ছে মানি মার্কেট। অ্যান্ড অন্যদিকে মিডিয়াম টার্ম এবং লং টার্ম দুটো মিলিয়ে যেটা হচ্ছে সেইটাকে বলা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্লিয়ার? তো যে বাজারে স্বল্প মেয়াদি বা শর্ট টার্মের ঋণ দেওয়া নেওয়া হয়ে থাকে সেই বাজারকে বলা হচ্ছে মানি মার্কেট বা মুদ্রার বাজার। এখানে অর্থের লেনদেন প্রধানত ব্যাংক ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এবং অন্যদিকে যে বাজারে মিডিয়াম টার্ম বা লং টার্ম মানে মধ্যম মেয়াদি এবং দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া নেওয়া হয়ে থাকে তাকে বলা হয় ক্যাপিটাল মার্কেট বা মূলধনী বাজার। এখানে অর্থের লেনদেন সম্পন্ন হয়ে থাকে শিল্প এখানে অর্থের লেনদেন সম্পন্ন হয়ে থাকে শিল্প ব্যাংক এবং বিভিন্ন অব্যাংকীয় প্রতিষ্ঠানগুলির মাধ্যমে। ক্লিয়ার হয়েছে? অব্যাংকীয় প্রতিষ্ঠানগুলির মাধ্যমে। তো নাও আমরা এবার দেখি যে কি বলা হচ্ছে। সো ভারতের মুদ্রার বাজারে এই যে শর্ট টার্মে যদি কথা বলা হয়, এই শর্ট টার্ম মানে কি? এখানে মনে রাখবে এই যে শর্ট টার্ম, আমি এখানে এসটি লিখছি, শর্ট টার্ম মানে হয়ে যাচ্ছে বিফোর 365। বিফোর 365 এর বদলে আমরা 364 লিখি। বিফোর 364 ডেজ মানে 364 দিনের আগে। অ্যান্ড অন্যদিকে লং টার্ম বলতে আমরা বুঝি কি আফটার 364। আফটার 364 ডেজ। ওকে, তাহলে ভারতের মুদ্রার বাজারে এক বছরের কম সময়ের মেয়াদি সম্পন্ন স্বল্প মেয়াদি ঋণ বা লগ্নিপত্রের যে কারবার হয়ে থাকে এবং ভারতবর্ষে বা ভারতের মুদ্রার বাজারে প্রধান অংশগ্রহণকারী হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই, এবং বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক সমূহ। ভারতের এই মুদ্রার বাজারের যে উপবাজারগুলি রয়েছে মানে সাব মার্কেট যেগুলো থাকবে বা থাকে সেই সাব মার্কেটসটাকে কি বলা হচ্ছে? সেই সাব মার্কেটস গুলো কিন্তু হচ্ছে আমাদের মেনলি থাকে কি থাকে কল মানি মার্কেট মানে তলাবি অর্থের বাজার, অন্যদিকে থাকে ট্রেজারি বিল বাজার, অন্যদিকে থাকে বাণিজ্যিক বিল বাজার, অন্যদিকে থাকে বাণিজ্যিক ঋণপত্রের বাজার মানে কমার্শিয়াল পেপার্স, এবং অন্যদিকে থাকে সার্টিফিকেট অফ ডিপোজিটস মানে আমানতের শংসাপত্রের বাজার সিরিজ। ওকে, এবং অন্যদিকে যদি আমরা ভারতের মূলধনী বাজার মানে ক্যাপিটাল মার্কেটের কথা চিন্তা করি, সো ক্যাপিটাল মার্কেট মানে হয়ে যাচ্ছে ফর ডেফিনেটলি আফটার 1 ইয়ার মানে এক বছরের পর বা তার বেশি মেয়াদের সম্পন্ন মানে মধ্যম মেয়াদি বা দীর্ঘমেয়াদী সম্পন্ন বা আর্থিক পরিসম্পদের যে কেনা বেচা হয়ে থাকে। সো মূলধনের বাজারের প্রধান উপাদানগুলি হলো কি কি? এখানে আমরা তার মানে কি দেখলাম? আমরা তার মানে দেখলাম যে আমাদের মানি মার্কেটের উপবাজার কি কি রয়েছে? কল মানি মার্কেট, ট্রেজারি বিলস, আমাদের থাকছে কমার্শিয়াল বিলস, থাকছে কমার্শিয়াল পেপারস, থাকছে সার্টিফিকেট অফ ডিপোজিট, থাকছে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস, থাকছে আমাদের সিরিজ। অন্যদিকে আমরা ক্যাপিটাল মার্কেটে কি কি পাচ্ছি? আমরা ক্যাপিটাল মার্কেটে পাচ্ছি গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেট মানে যাকে বলা হচ্ছে সরকারি লগ্নিপত্রের বাজার, থাকছে বেসরকারি লগ্নিপত্রের বাজার, থাকছে দীর্ঘকালীন ঋণের বাজার ইত্যাদি। তো মূলধনের বাজারের প্রধান অংশগ্রহণকারীরা হলো কি ব্যাংক, থাকছে উন্নয়ন মানে ডেভেলপমেন্টাল বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এবং থাকছে অব্যাংক মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এনবিএফসিস। বোঝা গেছে? তো আমরা এবার সর্বপ্রথম মুভ অন করি মানি মার্কেটের দিকে। ইট রেফার্স টু দ্যাট পার্ট অফ ব্রডার ফাইন্যান্সিয়াল মার্কেটস ইন হুইচ highly liquid and short-term financial assets with maturity up to 1 year are added মানে traded। মানে এখানে আপ টু 1 ইয়ার মানে কত বছরের জন্য বলা হয়ে থাকছে? 364 ডেজের জন্য বলা হচ্ছে, মানে আপ টু 364 days or 1 year or 1 year। So money market caters to the short-term borrowing requirements such as working capital entities, থাকছে individuals and with short-term surplus invest in the money market instrument and lend money to those who needed term for long-term funds on capital market are tapped। মানে আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য লং টার্ম থাকছে and short টার্মের জন্য থাকছে কি মানি মার্কেট।
ক্লিয়ার? তো মানি মার্কেটের আমরা যদি দেখি, মানি মার্কেটে আমরা পার্টিসিপেন্টস গুলো বলে দিলাম এক্ষুনি। তো মানি মার্কেটের আমরা দেখবো কি কি আমাদের টার্মস মানে রয়েছে। মানি মার্কেটে যদি আমাদের টার্মস এর কথা বলা হয়, সো থাকছে কল মানি, যেই মানিটা কি, যে টাকা বা যে অর্থটা ধার করা হয় এক দিনের জন্য, জাস্ট ফর ওয়ান ডে, যে টাকাটা ঋণ দেওয়া হয়ে থাকে ওয়ান ডে মানে এক দিনের জন্য, সেই টাকাটাকে বলা হচ্ছে কি, সেই টাকাটাকে বলা হচ্ছে কল মানি। খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। থাকছে নোটিস মানি, মানি লেন্ট অর বরোড ফর আ 2 to 14 days, মানে 2 থেকে 14 দিন সময়ের জন্য যে মানি বড় করা হয় সেটাকে বলা হচ্ছে নোটিস মানি। থাকছে টার্ম মানি, যেটা কিনা 15 days অর টু 1 year পর্যন্ত টাকা বড় করা হয়, সেটাকে বলা হচ্ছে টার্ম মানি। এছাড়া যদি আমরা আরো দুটো টার্ম পড়ি, একটা হচ্ছে কুপন রেট এবং একটা হচ্ছে ওয়াইটিএম মানে ইয়েল টু ম্যাচুরিটি, এবং থাকছে কুপন রেট। ইয়েল টু ম্যাচুরিটিটা কি, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, expected rate of return on an existing security purchased for the market. And অন্যদিকে কুপন রেটটা কি, কুপন রেট হয়ে যাচ্ছে স্পেসিফাইড ইন্টারেস্ট রেট অন আ ফিক্সড ম্যাচুরিটি সিকিউরিটি ফিক্সড at the time of issue. ওকে, বোঝা গেছে? তো এই মানে এখান থেকে এই প্রথম তিনটে টার্ম কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, তো ফার্স্ট থাকছে আমাদের কমন মার্কেট ইনস্ট্রুমেন্ট, এগুলো আমরা এক্ষুনি বললাম কি কি আমাদের ইনস্ট্রুমেন্ট পড়তে হবে। কল মানি পড়তে হবে, ট্রেজারি বিল পড়তে হবে, সিএমবি পড়তে হবে মানে ক্যাশ ম্যানেজমেন্ট বিল পড়তে হবে, ডব্লিউএমএস ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস পড়তে হবে, কমার্শিয়াল পেপার পড়তে হবে, সার্টিফিকেট অফ ডিপোজিট পড়তে হবে, এবং পড়তে হবে আমাদের কমার্শিয়াল বিলস। ফার্স্ট অফ অল থাকছে কল মানি। কল মানি বলতে কি বোঝায়? কল মানি বলতে আমরা কি বুঝি? কল মানি মানে হচ্ছে তলাবি অর্থ। মানে তলাবি অর্থ বা কল মানি বলতে আমরা সেই ধরনের অর্থ বা ঋণকে বোঝায় যা ঋণদাতা বা ঋণ গ্রহীতাদের মধ্যে যে কোনো এক পক্ষ চাইলেই অপর পক্ষকে ঋণের অর্থ ফেরত দিতে হয় বা ফেরত নিতে হয়। মানে ফেরত দিতেও মানে দিতে হচ্ছে, আবার ফেরত নিতেও হচ্ছে। ঠিক, তো তলাবি অর্থ মানে কল মানি, তলাবি অর্থ মূলত আমাদের খুবই স্বল্প মেয়াদির জন্য মানে ভেরি শর্ট টার্ম ঋণ, এবং এই ধরনের ঋণের মেয়াদ একদিন থেকে শুরু করে 14 দিন পর্যন্ত থাকে। তার মানে 1 day to 14 days এর মধ্যে কিন্তু থাকছে। সেই কল মানিকে আমরা আবার নোটিস মানে কল মানি হচ্ছে আমাদের ওয়ান ডে এবং ওয়ান ডে এর জন্য থাকছে বা তলাবি অর্থ। তো এর মধ্যেই থাকছে আমাদের নোটিস মানি, যেটা কিনা আমাদের ফর 2 days to 14 days এর মধ্যে থাকে, যাকে আমরা নোটিস মানি বলে থাকি। বোঝা গেছে? সো ইট ইজ অ্যান সো ইট ইজ আমাদের থাকছে কি, ইট ইজ অ্যান ইন্টারব্যাংক মার্কেট between the commercial banks, cooperative banks, primary dealers. Money is borrowed or lent for just one day, then it is known as call. Clear? Next থাকছে treasury bills. What is treasury bills? Treasury bills বলতে আমরা কি বুঝে থাকি? ট্রেজারি বিল মানে আমাদের যাকে বলা হচ্ছে ইন শর্ট বলা হয়ে থাকে টি বিলস। কি সেটা দেখ, ট্রেজারি বিল বা কোষাগার বিল বলতে বা হলো ভারত সরকার কর্তৃক মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কর্তৃক ইস্যু করা 1 বছরের কম সময়কালের জন্য একটা প্রমিসারি নোট। প্রমিসারি নোটটা কি, মানে ধরো এ নামক একজন ব্যক্তি আমার কাছ থেকে টাকা চাই, মানে এ নামক একজন ব্যক্তি বি নামক ব্যক্তির থেকে টাকা চাই, ঠিক আছে? মানে সরি, বি আমাদের বি ব্যক্তিটা এর কাছ থেকে টাকা চাইলো, সেই টাকাটা দিল। সো এ টাকাটা কি এমনি এমনি দেবে? তা তো নয়, ডেফিনেটলি একটা তার প্রমাণ রাখবে যে আমি বি কে এত টাকা দিলাম, সেই টাকাটা আমি এত দিনের মধ্যে ফেরত চাই, দেন একটা তাদের সিগনেচার। তো এই যে একটা নোট, এবং সেটাকে মানে অ্যাকসেপ্ট করলো বি, সেটাকে অ্যাকসেপ্ট করলো বি, ঠিক আছে আমি টাকাটা পে করে দেবো। তো এই যে একটা প্রমিস করলো, এইটাকেই বলা হচ্ছে প্রমিসারি নোট। কি বলা হয়? এইটাকেই বলা হয়ে থাকে প্রমিসারি নোট। সো দিস আর money market instrument. These are money market instrument to finance short-term requirements of the government of India, generally receipts of government revenues through direct and indirect taxes are periodical and seasonal in nature. So government receives revenues towards the end due to the due dates of tax assessment. ঠিক আছে? বেসিক্যালি আগে এই ট্রেজারি বিল চার রকমের ছিল। আগে ট্রেজারি বিল চার রকমের ছিল। একটা আমাদের ছিল 14 ডে টি বিলস, একটা হলো আমাদের 14 মানে একটা ছিল আমাদের 14 ডে টি বিলস, একটা ছিল
14 ডে টি বিলস, কিন্তু বর্তমানে এবং এই 14 ডে টি বিলসটা নেই, সেটা এখন রিপ্লেসড হয়ে অন্য নামে এসেছে, সেটা আমরা বলবো। এবং এইটা বাদ বাদ দিয়ে আরো আমাদের 3 রকমের টি বিলস রয়েছে। তো এই 3 রকমের টি বিলস কিন্তু আমাদের কি বলতে নামটাকে মনে রাখতে হবে, জাস্ট ইনটু 2 করো, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সবকটার নাম। 91 ডে টি বিল, 182 ডে টি বিল এবং থাকছে 364 ডে টি বিলস। ক্লিয়ার? সো মেয়াদকালের ভিত্তিতে ভারতে মূলত 3 ধরনের ট্রেজারি বিল প্রচলন রয়েছে। 91 দিন মানে 91 ডে ট্রিবিল, থাকছে 182 মানে 182 ডে টিবিলস, থাকছে 364 ডে টিবিলস। এবং ট্রেজারি বিলগুলি ভারত সরকার রিজার্ভ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক মানে বাণিজ্যিক ব্যাংক, মিউচুয়াল ফান্ড, আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সমূহ, জনসাধারণ, প্রাথমিক লেনদেনকারী মানে প্রাইমারি ডিলার্স প্রভৃতিদের নিকট স্বল্পকালীন তহবিল সংগ্রহের জন্য ইস্যু করে থাকে। ঠিক আছে? এবং এই পার্টটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেখানে আমাদের টি বিলস আর অ্যাভেলেবল ফর আ মিনিমাম অ্যামাউন্ট অফ রুপিস টু আমাদের কত রুপিস 2000 আমাদের 25,000 অ্যান্ড ইটস মাল্টিপল দেয়ার অফ মানে 25,000-এর মাল্টিপল, 25,000-এর মাল্টিপল কিন্তু হতে পারে। এটা হচ্ছে তার মিনিমাম আমাদের অ্যাভেলেবল অ্যামাউন্ট। ক্লিয়ার? এটা হয়ে যাচ্ছে আমাদের ট্রেজারি বিলস। নেক্সট থাকছে সিএমবি মানে ক্যাশ ম্যানেজমেন্ট বিল। ক্যাশ ম্যানেজমেন্ট বিলটা কি? ক্যাশ ম্যানেজমেন্ট বিলটা হয়ে যাচ্ছে আমাদের কি, সেটা হয়ে যাচ্ছে মনে রাখবে সকলে সকলে যে আমাদের যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে 2010 সালে, এটাও অনেকটা হয়ে যাচ্ছে আমাদের ট্রেজারি বিলের মতো, কিন্তু এটা একটু লেস দ্যান 91 দিন, 91 দিনের থেকে কম দিনের যদি কোনো ট্রেজারি বিল হয়, কোনো যদি 10 ইয়ার থাকে কোনো বিলের, সেটা হয়ে যাচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট বিল। সো ইট ইজ আ শর্ট টার্ম, it is a short-term security sold by Reserve Bank of India on the behalf of Government of India to raise money or temporary needs to the central government, and it is similar to treasury bill but the tenure is less than 91 days. Okay, so banks are allowed to keep the cash management bill as a part of their SLR requirements. Okay, now থাকছে ways and means advances. Ways and means advances মানে আমরা কি বলছি? Ways and means advances মানে আমরা বলতেই পারি ওয়েজ মানে আমাদের ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস মানে আমরা এক্ষুনি যেটা বলছিলাম না, যে 14 দিনের একটা টি বিলস ছিল 14 ডে টি বিলস, 14 দিনের একটা টি বিলস ছিল 14 ডে টি বিল। তো এই 14 ডে টি বিলটাই তার নাম পরিবর্তন করে করেছে কি WMS মানে ways and means advances. So ways and means advances introduced as per an agreement between RBI and Government of India. তার মানে কি ভারতের রিজার্ভ ব্যাংক এবং সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী এই ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস পদ্ধতি চালু করা হয়েছিল। ভারতের রিজার্ভ ব্যাংকিং এর মানে আমাদের আরবিআই অ্যাক্ট 1934-এর 17.5 মানে ধারা অনুযায়ী ভারতের রিজার্ভ ব্যাংক সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট উভয়কেই অস্থায়ী ঋণ মানে আমাদের অস্থায়ী ঋণ বা ওভারড্রাফট দিয়ে থাকে। সো এটি অ্যাডহক টি বিল নামে পরিচিত। এটি কি বিল নামে পরিচিত? এটি অ্যাডহক টি বিল নামে পরিচিত। অ্যাডহক টি বিল নামে পরিচিত। এটাকে কি বলা হয়ে থাকে? অ্যাডহক টি বিল নামে পরিচিত। এবং WMS এর যে মূল উদ্দেশ্য সেটি হলো সরকারি ব্যয় মানে গভর্নমেন্টাল এক্সপেন্ডিচার এবং রিসিপ্টস এর মধ্যে সময়ের ব্যবধান দূর করা। Okay, so is a bridge the time interval of the mismatch between the governmental expenditure and receipts. মানে অগ্রিমের জন্য সময়কাল কেন্দ্রীয় সরকারের জন্য 10টি মানে 10 days ওয়ার্কিং ডেজ থাকে, মানে 10 ওয়ার্কিং ডেজ থাকে, এবং 14 ডেজ থাকছে আমাদের 14 ওয়ার্কিং ডেজ থাকছে ফর স্টেট গভর্নমেন্ট। এটা কিসের জন্য? অগ্রিমের জন্য। যদি সময়কালের কথা বলা হয় তাহলে সেই অগ্রিমের জন্য সময়কাল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য 10টা ওয়ার্কিং ডেজ আর স্টেট গভর্নমেন্টের জন্য 14টা ওয়ার্কিং ডেজ। নাও থাকছে কমার্শিয়াল পেপার। হোয়াট ইজ কমার্শিয়াল পেপার? কমার্শিয়াল পেপার বলতে আমরা কি বুঝি? যেটা আমাদের ডিউরিং 1990 দশক থেকে চলে এসছে। সো আমাদের কমার্শিয়াল পেপার মুদ্রার বাজারের একটি উপকরণ। কমার্শিয়াল পেপার মুদ্রার বাজারের একটি উপকরণ, যেটি কিনা কি ভাগুল কমিটির সুপারিশ অনুযায়ী তৈরি হয়েছে, যেখানে আমাদের মিনিমাম 7 দিন থাকছে ম্যাচুরিটি, ম্যাক্সিমাম থাকছে 1 বছর। সো মিনিমাম অ্যামাউন্ট থাকছে 5 লাখ এবং মাল্টিপল দেয়ার। ঠিক আছে, যেখানে আমাদের কোম্পানি থাকছে, প্রাইমারি ডিলার্স থাকছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থাকছে, যারা কিনা এই কমার্শিয়াল পেপার ইস্যু করছে। বেসিক্যালি এটাও একটা ওয়ান কাইন্ড অফ প্রমিসারি নোট।
নাও সার্টিফিকেট অফ ডিপোজিটস, সার্টিফিকেট অফ ডিপোজিটস কি বলছে, যখন মানে আমানতের শংসাপত্র মানে সার্টিফিকেট অফ ডিপোজিটস হলো ভারতের মুদ্রার বাজারের একটি স্বল্পমেয়াদী ঋণের উপকরণ, যেটি কিনা প্রত্যেকটা তপশিলি ব্যাংক মানে স্কেডিউলড কমার্শিয়াল ব্যাংক এবং আরবিআই এর অনুমতিপ্রাপ্ত কয়েকটা আর্থিক প্রতিষ্ঠান তাদের স্বল্পকালীন তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আমানতের এই শংসাপত্রটাকে ইস্যু করে, যেখানে আমাদের কি বলা হয়েছে, যেটা আমাদের মিনিমাম থাকছে 1 লাখ এবং মাল্টিপল দেয়ার অফ 1 লাখের, এবং যদি ম্যাচুরিটির কথা বলো মোর দ্যান 7 days থাকছে এবং লেস দ্যান 1 year থাকছে। এটা কিনা আমাদের সমস্ত আমাদের স্কেডিউল কমার্শিয়াল ব্যাংক এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনুমতিপ্রাপ্ত কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং মানে আমাদের তাদের স্বল্পকালীন তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই সার্টিফিকেট অফ ডিপোজিটটাকে তৈরি করে থাকে। নাও আমাদের কমার্শিয়াল বিল থাকছে, কমার্শিয়াল বিল কি, কমার্শিয়াল বিল হচ্ছে এটা এটা হলো একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এটা হলো একটি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ড্রন বাই দ্য সেলার অর বায়ার অফ গুডস ফর দ্য ভ্যালু অফ গুডস ডেলিভার্ড, এবং এর আমাদের যদি মানে ম্যাক্সিমাম অ্যালাউড পিরিয়ডের কথা বলো থাকছে 90 দিন, থাকছে 90 দিন। ওকে, 90 days থাকছে আমাদের এর সর্বোচ্চ কাল মানে সর্বোচ্চ মেয়াদ কাল, এটা সকলে মনে রাখবে। ওকে, নেক্সট ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট বলতে আর কি বলবো, ক্যাপিটাল মার্কেট হলো আমাদের যেটা কিনা আমাদের মূলধনী বাজার, যেটা আমাদের রেগুলেটর সেবি, যেটা আর কি আমাদের দুটো মার্কেট ডিভাইড করা হয়েছে, একটা গিল্টেজ মার্কেট এবং আরেকটা হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল সিকিউরিটি মার্কেট। গিল্টেজ মার্কেট যেটা একটা আমাদের সমস্ত গভর্নমেন্টাল সিকিউরিটিজ গুলো যে মার্কেটে সমস্ত কেনা বেচা করা হয় 1 বছরের বেশি সময়ের মানে সময়ের জন্য, সেই মার্কেটটাকে বলা হচ্ছে গিল্টেজ মার্কেট, সেই মার্কেটটাকে কি বলা হচ্ছে, গিল্টেজ মার্কেট বলা হচ্ছে। আর অন্যদিকে ইন্ডিভিজুয়াল সিকিউরিটি মার্কেট কি, যেখানে আমাদের দু রকমের মার্কেট থাকছে, প্রাইমারি মার্কেট এবং থাকছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট কি, যে মার্কেটে সদ্য মাত্র কোনো একটা গভর্নমেন্টাল সিকিউরিটি ইস্যু করা হয়েছে এবং সেটাকে বিক্রি করা হচ্ছে 1 বছর বেশি সময়ের জন্য, সেটাকে বলা হচ্ছে আমাদের প্রাইমারি মার্কেট, এবং সেটাকে বলা হয় অন্য আদার মানে অন্যভাবে আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং। অ্যান্ড অন্যদিকে থাকছে আমাদের সেকেন্ডারি মার্কেট, যেখানে অলরেডি কোনো একটা সিকিউরিটি গভর্নমেন্টাল সিকিউরিটি ইস্যু করা হয়ে গেছে, সেটাকে আবার নতুন করে রিসেল করা হচ্ছে স্টক এক্সচেঞ্জের মার্কেটে বা স্টক মার্কেটে, সেইটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তো সেটাকে বলা হচ্ছে এফপিও, মানে এফপিও বলতে আমাদের ফলো অন পাবলিক অফারিং বলা হয়ে থাকে। এক্ষুনি আমরা যেটা বললাম যে ক্যাপিটাল মার্কেটের আমাদের রেগুলেটরকে, ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর হয়ে যাচ্ছে ডেফিনেটলি আমাদের সেবি। তো সেবির ফুল ফর্ম সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, 1988 সালের 12 এপ্রিল তৈরি করা হয়েছে, বাট মানে আমাদের রেগুলেটরি পাওয়ার পেয়েছেন 1992 সালের 30 জানুয়ারি। হেডকোয়ার্টার কোথায়, মুম্বাইতে। একে আমাদের ওয়াচডগ অফ দ্য ক্যাপিটাল ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট বলা হয়, তার কারণ সেবি আমাদের প্রত্যেকটা মানে আমাদের কি করে রাখে, নিজের অবজারভেশনের মধ্যে রাখে, সেই জন্য এটাকে বলা হয়ে থাকছে। এর আমাদের 4টে কি রয়েছে, আমাদের রিজনাল অফিস রয়েছে, প্রেজেন্ট প্রেসিডেন্ট আমাদের চেয়ারপারসনের নাম কি, মাধবী পুরী বাজ। নাও থাকছে আমাদের স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া। স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া কি বলছে, যেটা কিনা আমাদের সেকশন 2(3) অনুযায়ী তৈরি করা হয়েছে, সেকশন আমাদের সিকিউরিটিজ কন্ট্রাক্ট অ্যাক্ট রেগুলেশন 1956 অনুযায়ী, যেখানে আমাদের দু রকমের এক্সচেঞ্জ থাকছে। খুব ইম্পর্টেন্টলি একটা থাকছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা কিনা আমাদের 1875 সালে তৈরি করা হয়েছে, যার আগের নাম ছিল নেটিভ শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার্স অ্যাসোসিয়েশন। ওকে, বাট পরবর্তীকালে আমাদের সিকিউরিটিজ কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্ট 1956, যেটা পরবর্তীকালে নাম চেঞ্জ করে হয়েছে বিএসি, মানে বোম্বে স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে মুম্বাই। সেন্সেক্স হলো এই আমাদের সেন্সিটিভ ইন্ডেক্স, বা সেন্সেক্স হলো এই বিএসসির একটি ইন্ডেক্স, যার মাধ্যমে মেজারমেন্ট করা হয় কার আমাদের মানে আমাদের স্টক মার্কেটের ভ্যালু উঠছে নামছে, শেয়ারের ভ্যালু উঠছে নামছে, সেটাকে মেজারমেন্ট করা হয়। এছাড়া আমাদের এই আমাদের বিএসসির মধ্যে মোট 30টা সেক্টর কোম্পানিকে ইনক্লুড করা কিন্তু হয়েছে। ঠিক আছে, আমাদের যদি বলা হয় সব থেকে ওল্ডেস্ট ক্যাপিটাল মার্কেট মানে ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জের নাম কি, ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জের নাম হচ্ছে ক্যাপিটাল স্টক আমাদের ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। যদি ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ এই পরীক্ষার অপশনে না থাকে, যদি এটা না থাকে, তবে কিন্তু আমরা বিএসসি কে মার্ক করব। ক্লিয়ার? অন্যদিকে এটা হয়ে যাচ্ছে সব থেকে লার্জেস্ট মানে লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ, যার নাম কি এনএসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, 1992 সালে তৈরি করা হয়েছে, হেডকোয়ার্টার মুম্বাই। এটার আমাদের যেমন আমাদের সেন্সেক্স হলো বিএসসির ইন্ডেক্স, ঠিক সিমিলারলি এনএসির ইন্ডেক্সের নাম হয়েছে নিফটি, এবং যেখানে আমাদের 50টা কোম্পানিকে এর মধ্যে কনসিডার করা হয়ে থাকে। এন্ড স্টক এক্সচেঞ্জের খুব গুরুত্বপূর্ণ দুটো টার্ম, একটা হচ্ছে বুল এন্ড বিয়ার। বুল মানে হয়ে যাচ্ছে যে সিকিউরিটিজ গুলোকে বাই করে, মানে বিক্রেত মানে আমাদের কেনে ক্রয় করে, সেই মানে সেই পার্টিকুলার মানুষটিকে বলা হয়ে যাচ্ছে বুল, সেটা বলা হয় স্টক মার্কেট ট্রেডিং এ বা ট্রেডার্স অনুযায়ী। এন্ড বিয়ার মানে হয়ে যাচ্ছে যে আলটিমেটলি সেল করছে সিকিউরিটিজ গুলোকে, তাকে বলা হয়ে যাচ্ছে
বিয়ার স্টক এক্সচেঞ্জ মার্কেটে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের পরীক্ষার জন্য কি কি জিনিস পড়তে হবে। আমি তোমাদের এরপর এই যে চ্যাপ্টারটা আমরা পড়লাম এই চ্যাপ্টারের সঙ্গে আমি তোমাদের কন্টেন্টে বিভিন্ন মানে অনেক কটা প্রশ্ন তোমাদের আমি কি করে দেবো, অনেক কটা প্রশ্ন আমি তোমাদের অ্যাটাচ করে দেবো। ক্লিয়ার হয়েছে? অনেক কটা প্রশ্ন তোমাদের আমি অ্যাটাচ করে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারো। ডান। সো দ্যাটস অল ফর টুডে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন একটি চ্যাপ্টার নিয়ে। সো এখানে দেখো অনেক কোশ্চেন্স রয়েছে প্র্যাকটিস সেট, তোমরা এগুলো প্র্যাকটিস কিন্তু করতে পারো। ওকে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো, অনেক কটা প্রশ্নই রয়েছে দুটো চ্যাপ্টার মিলিয়ে, মানে মানি এবং ফাইন্যান্সিয়াল মার্কেট রিলেটেড। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে।